আমরা আক্রান্ত ভূভাগে বাস করি। আমার স্বাধীনতা আক্রান্ত, আমার সংস্কৃতি আক্রান্ত, আমার ভেতরে গিজ গিজ করতেছে ইন্ডিয়ান পোকামাকড়, আমার ভিতরে গিজ গিজ করতেছে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর ভেতরে পোকামাকড়ের চেয়ে তো ঘৃণ্য প্রাণীরা বাস করে, যেগুলো হলো সরাসরি আওয়ামী দুষ্কর্মের দোষর ছিল। এটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। সেটা হলো ওই যে ফখরা মানে ফখরুদ্দিন, ফখরা আর ওই মইনা এই মইনা ফখরা মিলা তারা ডিসিশন নিল ইসলামের কান্দে চড়ে, মানে ইসলামের ঘাড়ে চড়ে, কি যে কবর একই রকম হতে হয় সবখানে, কবরের মধ্যে উঁচু নিচু থাকা এটা নাজায়েজ। এই থিওরি দিয়া আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভাইস চ্যান্সেলরের দিয়েছে মূলা ঝুলে যায়। মূলাটা হলো যে আপনাকে ফ্রান্সের অ্যাম্বাসেডার করবো, তত নজরুলের মাজারটা ভেঙে সমান করে দেন অন্যদের মতো। এই প্রক্রিয়া যখন শুরু হলো তখন আমি নজরুল ইনস্টিটিউট থেকে বোধহয় বেরিয়ে গেছি, মানে আমার বের করে দিছে মানে আমার নজরুল ইনস্টিটিউটের লোকেরা বের করে দেয়নি, বের করে দিছে সেই সময়কার কর্তারা। চললাম, তো আমি এসে দেখি নজরুলের মাজার ভাঙার জন্য বুলডোজার নিয়ে আসছে এবং উপরেরটা ভেঙে ফেলেছে। আপনারা দেখবেন এখন নজরুলের মাজারে গেলে যে উপরের একটা অংশ সাদা, এটা কিন্তু আগে লালই ছিল, কিন্তু সাদা করা হলো কেন? ওইটা ভাঙা হয়েছিল, ওইটা জোড়া দিয়ে কোন রকম করে একটা জোড়া তালি দিয়ে দাঁড় করিয়েছে। যাই হোক, ওইখানে দাঁড়িয়ে আমি দুটো মানুষকে যোগাযোগ করতে পেরেছিলাম। মানে তখন বললো আমরা 7-8 জন নজরুল সঙ্গীতের কয়েকজন খুবই ভালো শিল্পী ছিলেন। ডক্টর আশরাফ সিদ্দিকীকে আমি নিয়ে আসছিলাম, ডক্টর আশরাফ সিদ্দিকী স্যার বয়স্ক লোক, তিনি চলে আসলেন। আরো অনেককে পেয়েছিলাম, বেশিরভাগ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তো সেই সময় দুজন মানুষকে ফোন করলাম। তো একজন হলো আমাদের স্পিকার জমিরুদ্দিন সরকার, আর একজন হলেন মাহমুদ ভাই। মাহমুদ ভাইকে বললাম, মাহমুদ ভাই, এই সরকার যে ইন্ডিয়ার মানে একেবারে দাসস্ব দাস, ইতরস্ব ইতর, এই ইতরস্ব ইতর গভর্নমেন্ট তো নজরুলের মাজার ভাঙতে আসছে। নজরুলের মাজার তো ছোটখাটো জিনিস না, এটা তো বাংলাদেশের মানুষের আত্মার সাথে সম্পর্ক, রক্তের সাথে সম্পর্ক। এটা কি করে যায়? আমি এখনই রিপোর্টার পাঠিয়েছি, ফটোগ্রাফ রিপোর্টার দিয়ে মাহমুদ ভাই একদম ভরে দিলেন। আর স্পিকার সাহেব আমাকে জানালেন যে আমি ফকরাকে বলে দিয়েছি যে আপনারা যেসব ডায়লগ দিয়ে আসছেন সেই সব ডায়লগ নিয়ে থাকেন, নজরুলের মাজারের আর একটা ইটও যদি খসে তাহলে আপনাদের কোনো অবস্থা থাকবে, বেখবর হয়ে যাবেন একদম। নজরুলের মাজার ভাঙতে গিয়ে আপনাদের নিজেদের মাজার রচিত হবে। সেই দিন মাহমুদ ভাই একটা মাত্র পত্রিকা, আর কোনো ভাইজান আমাদের পাশে দাঁড়ায়নি সেদিন। মাহমুদ ভাই আমার দেশ একটার পর একটা রিপোর্ট, সমাবেশে যা যা করা দরকার সমস্তটা করে সেদিন নজরুলের মাজার আমরা রক্ষা করেছিলাম। আজকে তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। ডক্টর জাহেদ, আমি নিজেই তার অনুরাগী, কাজেই ডক্টর জাহেদকে প্রশংসা করে তাকে ছোট করবো না, তিনি তার যুদ্ধ জারি রাখেন, এটি প্রার্থনা করি। এবং উপস্থাপক আমাদের এহসান মাহমুদ সহ সামনে ভাই এবং বোনেরা, এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ লোক দেখতে পাচ্ছি, ডক্টর আব্দুল লতিফ মাসুম এবং ডক্টর নাশিদ কামাল, আমাদের দুইজন খুব প্রখ্যাত শিল্পী আবৃত্তির, আমাদের নাসিম আহমেদ এবং টিপু মুন্সি। এই মুন্সি কিন্তু ওই টিপু মুন্সি না, এটা কিন্তু আমাদের টিপু মুন্সি। যাই হোক, আমি আমার কথায় চলে যাই। নজরুলের একটা কবিতার কয়েকটা লাইন দেখেন। বলরে বন্য হিংস্র বীর, দুঃশাসনের চাই রুধির, ঘোষ দিকে দিকে এই কথাই, দুঃশাসনের রক্ত চাই। ঘোষ দিকে দিকে এই কথাই, দুঃশাসনের রক্ত চাই। এইরকম ভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে পৃথিবীতে যদি আর একজন কবির নাম বলতে পারেন, আমি বক্তৃতা বাদে হেঁটে চলে যাব। এইখান থেকে তো আমাদের সন্তানরা, আমাদের ছেলে মেয়েরা অনুপ্রেরণা পেয়েছে। নজরুল তো অফুরন্ত অনুপ্রেরণার ফোয়ারা, অফুরন্ত প্রাণ প্রাচুর্য ভরা এক বিশ্ববিখ্যাময়, দৈশিক হয়েও যিনি বৈশ্বিক, বিশ্ব মানবতার মহান কণ্ঠ সেই নজরুল। তো তার জন্য কথা বলতে গেলে খুব আবেগ ফিল করি, কারণ নজরুলের জন্য বাংলাদেশ, বাংলাদেশের জন্য নজরুল, এর মধ্যে কোনো ভুল নেই। তো বিপ্লব হয়েছে, এই বিপ্লবের শহীদদের স্মৃতির প্রতি
গভীর গভীর শ্রদ্ধা পেশ করছি। এই বিপ্লবের সাহিত্যিক, শৈল্পিক এবং আপনার নান্দনিক কণ্ঠরেখার কাজী নজরুল ইসলাম। এখন কাজী নজরুল ইসলাম যদি এই বিপ্লব থেকে সরিয়ে দেন, যে তাকে আলাদা করলাম, তাহলে কি দাঁড়াবে? বিপ্লবটা থাকবে কিন্তু তার ভাষাটা হারিয়ে যাবে। বিপ্লবটা থাকবে, লবণ শূন্য তরকারির মতো অবস্থা হবে। তরকারি ঠিক আছে কিন্তু লবণটা নাই। তো নজরুল হলো এই বিপ্লবের সেই মানে এমন একটা ডেঞ্জারাস জিনিস যা একটা আলাদা করা যায় না। যাই হোক, আমাদের অনুপ্রেরণার উৎস। নজরুল নিয়ে কথা বলতে গেলে অনেকগুলো কথা পেছন থেকে টানতে হয়। সেটা হলো এই যে বেঁচে থাকার জন্য আমরা একটা কথা বলি যে বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন? আলো, বাতাস, খাদ্য, পানি, চারটে বেসিক জিনিস। একটা জাতিকে বেঁচে থাকার জন্য এই চারটে জিনিস লাগে। এই চারটে জিনিস বাংলা সাহিত্যে একমাত্র 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 কাজী নজরুল ইসলামের মধ্যে সামগ্রিকভাবে পাওয়া যায়। কারণ বাংলাদেশের মানুষ, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের অখণ্ডত্ব, বাংলাদেশ এবং কাজী নজরুল ইসলাম, এগুলো হলো পরস্পর অবিচ্ছেদ্য সত্তা। এগুলো একটা থেকে আরেকটা আলাদা করা যায় না। যখনই আপনি আলাদা করতে যাবেন তখন সেটা বিকলাঙ্গ হয়ে পড়ে, প্রতিবন্ধী হয়ে পড়ে। সেই জন্য কাজটা কি? সেই জন্য বলা হচ্ছে দুধের সঙ্গে, দুধ আপনাকে খেতে দিল, আপনাকে বলা হলো দুধের সঙ্গে সাদা রংটাকে আলাদা করে ফেলো। এটা কি সম্ভব? হয়তো এখনকার বৈজ্ঞানিক ভাইয়েরা বলবে হ্যাঁ সম্ভব, করে টোরে দেখালো। বাট তাইলে কি সেটা তখন আর দুধ থাকে? দুধ থাকে না। আপনার পানির থেকে H2O, এর থেকে অক্সিজেনের একটা অণু সরিয়ে দিলেন, এটা তো পানি থাকলো না আর। তো নজরুলকে, নজরুল হলো একটা দেহ, দেহের সঙ্গে আত্মার যে সম্পর্ক, আত্মার সঙ্গে দেহের যে সম্পর্ক, বাংলাদেশের সঙ্গে নজরুলের সম্পর্ক হলো সেই রকম। একটাকে আলাদা করে তাহলে দুটোই অর্থহীন হয়ে পড়ে। তো ইংল্যান্ডের জন্য যেমন শেক্সপিয়ার ছাড়া ওদের চলে না, যেমন আপনার আমেরিকা হুইটম্যান ছাড়া চলে, ওদের ন্যাশনাল পোয়েট হুইটম্যান, ওয়াল্ট হুইটম্যান, আরো অনেক রবার্ট ফ্রস্টের মতো কবি আছেন যার মুগ্ধ পাঠক আমরা, বাট ওয়াল্ট হুইটম্যান আমেরিকান ন্যাশনাল পোয়েট। রাশিয়াতে অনেক কত কিনা জন্মিয়েছে রাশিয়াতে, সেই রাশিয়ার ন্যাশনাল পোয়েট হলেন পুশকিন, আলেকজান্ডার পুশকিন। কেন? বিপ্লব হয়েছে, বিপ্লব উত্তর যুগের কবি। রুশ বিপ্লবের পরও আলেকজান্ডার পুশকিনকে সরানো হয় নাই। লেনিন, মহামতি লেনিন বলছেন আর পুশকিন থাকে। পুশকিন হলো রাশিয়ান জনতার আত্মা, তার চেতনা, তার পৃথিবী, তার মহাকাশ। জার্মানিতে গেটের বাদ দিয়ে জার্মান লিটারেচার ভাবা যায়? জার্মানিতে যেমন গেটে, ইরানের জন্য যেমন ফেরদৌসি, এবং তুরস্কের জন্য যেন মেহমেদ আকিফ, পাকিস্তানের জন্য যেমন মোহাম্মদ ইকবাল, ঠিক একই কারণে বাংলাদেশের জন্য কাজী নজরুল ইসলাম অপরিহার্য জিনিস। এখন আপনি বলেন আমাদের সাহিত্যে অনেক বড় কবি আছেন, অবশ্যই আছেন। আমি অবশ্যই মনে করি যে নজরুলের সাথে বড় কবি অন্তত একজন তো আছেন। কিন্তু আমার বক্তব্য হলো যে একটা জাতির বেঁচে থাকার জন্য যা যা লাগে সেই সব কিছু কি আর কারোর মধ্যে পাওয়া যায়? তারা বড় হতে পারেন। ইরানে হাফিজ হলো ইরানের মানে সর্বশ্রেষ্ঠ কবি, কিন্তু ইরানের ন্যাশনাল কবি কিন্তু হাফিজ নন। তো আমাদের নজরুল আসলে তার চাইতেও বেশি, কারণ আমরা আক্রান্ত ভূভাগে বাস করি। আমার স্বাধীনতা আক্রান্ত, আমার সংস্কৃতি আক্রান্ত, আমার ভেতরে গিজ গিজ করতেছে ইন্ডিয়ান পোকামাকড়, আমার ভিতরে গিজ গিজ করতেছে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর ভেতরে পোকামাকড় হচ্ছে তো ঘৃণ্য প্রাণীরা বাস করে, যেগুলো হলো সরাসরি আওয়ামী দুষ্কর্মের দোষর ছিল। এই পাপিষ্ঠগুলো তো আছে, তা আমাকে তো সারাক্ষণ সতর্ক থাকতে হয়। নজরুলকে বাদ দিলে আমি সতর্কতা হারিয়ে ফেলবো, আমার সীমান্ত অরক্ষিত হয়ে যাবে, আমার স্বাধীনতা অরক্ষিত হয়ে যাবে। তো নজরুলের মধ্যে এত কিছু আসলো কোত্থেকে? এটা পেছনে টান দিতে হবে যে তিনি যে আমাদের বিপ্লবের কণ্ঠস্বর হয়ে উঠলেন কেন? এর প্রধান কারণ হলো যে নজরুলের আত্মার মধ্যে মিশেছিল 1757 সালের পলাশীর গঙ্গরানি, পলাশীর ব্যথা। এইটা তিনি চোখে দেখে বড় হয়েছেন। নজরুলের আত্মার মধ্যে মিশেছিল ফকির এবং সন্ন্যাসী বিদ্রোহের আগুন। নজরুলের সঙ্গে মিশে গেছিল, তার অস্তিত্বের সঙ্গে মিশে গেছিল 1857 সালের মহাবিস্ফোরণ, সেই সিপাহী বিদ্রোহ, ইংরেজদের বিরুদ্ধে কার্ল মার্কস যেটাকে বলেছেন যে ভারতবর্ষের প্রথম সর্বাত্মক স্বাধীনতার সংগ্রাম।
এই পলাশির পরে এই যে ট্র্যাজেডি গুলো, এই যে উত্তাপ নিয়ে তিনি জন্ম নিলেন, এরপরে কি ঘটেছিল? বাংলাদেশের বুদ্ধিজীবী সম্প্রদায় দুভাগে ভাগ হয়ে গেছিলেন। একটা গেছিল সহযোগিতার পথে, আমাদের এলিট সোসাইটি, এলিটদের একটা বিরাট অংশ চলে গেছিল সহযোগিতার পথে, যেটাকে আজকের ভাষায় বলা যায় রাজাকারের পথ, আলবদরের পথ বা দালালির, ওটা সাথে ভালো শব্দ হলো দালালির পথ, দালালের পথে গেছেন। আর একটা পথ গেছিল মোকাবেলার পথে, মুক্তিযুদ্ধের পথে। এই মুক্তিযুদ্ধের পথে যারা যেতে গিয়ে নিঃস্ব হতে হতে চুরুলিয়ে ইতিহাসে ঠেকলেন, সেই মুক্তিযুদ্ধের পথের শ্রেষ্ঠতম নায়কের নাম কাজী নজরুল ইসলাম। ওদিকের শ্রেষ্ঠ শব্দের কথা আমি আর বললাম না, থাক, কিছু কিছু কথা বাদ দেওয়াই ভালো। তো নজরুলের এইরকম অবস্থায় 1857 সালের পরে আপনারা জানেন যে ঢাকা শহরের বাহাদুর শাহ পার্ক, এই বাহাদুর শাহ পার্কের নাম ছিল আন্টাঘর ময়দান। শত শত স্বাধীনতা পিপাস মুক্তি সংগ্রামী সিপাহীদেরকে এখানে গাছে গাছে লটকে লটকে ফাঁসি দেওয়া হয়েছিল, এবং মাসের পর মাস তাদের লাশগুলো নামতে দেওয়া হয়নি। বর্বরতা চূড়ান্ত করেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ। এই আন্টাঘরকে পরবর্তীকালে 1957 সালে বাহাদুর শাহ পার্ক করা হয়। এখনো আমাদের অনেক ভাই ব্রাদাররা ভিক্টোরিয়া পার্ক হয়, মানে ছোট লোক তো বাহাদুর শাহ পার্ক বলতে ইজ্জতে লাগে। যাই হোক, তো নজরুল এরকম একটা ব্যথাদীর্ণ সমাজে জন্মগ্রহণ করলেন, একটা গিফট অফ গড। এটাকে আপনার বলছে স্যামুয়েল ব্যাকেট বলছে ওয়েটিং ফর গড, যে জাতি একটা গডের জন্য ওয়েট করতেছিল। কি কারণে? একটা জাতি ধুলায় মিশে গেছে, পরাজিত, পরাভূত, নিগৃহীত, নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত, একদম নিঃস্ব, রিক্ত